শুভ সকাল। আঁধার হলো বাইরে ভুবন, সন্ধ্যা এলোছে, স্বপনপুরে চলছি আমি ঘুমের খেয়াবে। সন্ধ্যা এলোছে, অনেকে দূরে স্বপনপুরে এবারে দেব পাড়ি। কালোর জগতে ছেড়ে যাব আলোর দেশের বাড়ি, এবার দেব পাড়ি। আলোর দেশে নাই কোনো দিন অন্ধকারের ভীতি, নাই সেখানে বেসুর সুর ছন্দ হারা গীতি। নাই আঁধারের ভীতি, আনন্দ শান্তি সেথায় নিত্য বিরাজ করে। অমৃতেরই স্বাদ পাওয়া যায় অন্তরে অন্তরে, শান্তি বিরাজ করে। সাময়িক ঘুমের দেশে কে না যেতে চায়? ক্লান্তি দূর করে শান্তি আর বিশ্রামের সুযোগ এনে দেয় এই ঘুম। শরীর ভালো রাখতে যে ঘুমের প্রয়োজন তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে শুধু শরীর নয়, মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে। বয়স এবং পরিশ্রম ভেদে গড়ে একজন মানুষের 7 থেকে 9 ঘন্টা ঘুম প্রয়োজন। তবে দিনে 4 ঘন্টা ঘুমোতে পারলেও আমরা সুস্থ থাকতে পারি। তবে সেই ঘুম হতে হবে একটানা। যারা বেশি ঘুমায়, যখন তখন ঘুমিয়ে পড়তে পারে, তারা ঘুম কাতুরে নামেই পরিচিত হয়ে যান। যারা দিনে 9 ঘন্টার বেশি ঘুমান তাদের জন্য বলছি, তাদের জন্য হৃদরোগ হওয়ার ঝুঁকি 85% বেড়ে যায়। অকাল মৃত্যুর আশঙ্কা 4 গুণ বেড়ে যায়। বিষণ্ণতা ও মনোরোগের ঝুঁকি বাড়ে। অতিরিক্ত ঘুমের কারণে মানসিক বিকাশ খুবই স্বল্প হয়। এতে কাজের অগ্রগতি লোপ পায় এবং মানুষ অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং শরীরের ওজন অস্বাভাবিক হারে বাড়তে থাকে। অন্যদিকে প্রয়োজনের চাইতে কম ঘুমালে হতে পারে বদহজম, ক্লান্তি, স্মৃতিশক্তি লোপের মতো সমস্যাও দেখা দিতে পারে। বেশি ঘুম যেমন হৃদযন্ত্রের সমস্যার কারণ, কম ঘুমও হৃদযন্ত্র বিকলের কারণ হতে পারে। ঘুম একটা শব্দ, কিন্তু অনিয়মে সেই ঘুম হতে পারে আমাদের সর্বনাশের কারণ। তাই আর অবহেলা নয়, জীবনকে সুন্দর রাখতে আসুন ছোটবেলার সেই শিক্ষাটা সবসময় মাথায় রাখি। Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত সবাইকে মহানগরের আজকের আয়োজনে। রোববারের আয়োজনে স্টুডিও থেকে এই মুহূর্তে কথা বলছে আপনাদের সঙ্গী হয়ে আমি শাকিল আহমেদ এবং আমি তনিমা করিম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। প্রতিদিনের এই শুভ প্রত্যাশা নিয়ে শুরু করছি তাহলে আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ শোনাব নগর পাঁচালী, নগরীর স্রোতস্বিনী, শুভযাত্রা এবং গান। আসুন কানপতি আজকের আয়োজনে। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি। চলিপলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। বলতেই হয় আমি ঐতিহ্যের বাংলাদেশের সন্তান। দেশ জুড়ে আছে কৃষ্টি, সংস্কৃতি এবং হারানো অনেক স্মৃতি। যদি চলাচলের কথাই বলি, বাংলাদেশের পরিবহন ব্যবস্থার অতীতকাল ছিল নদীপথ ও সড়কপথের মধ্যেই সীমাবদ্ধ। একসময় প্রধান যানবাহন ছিল গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি। পর্যাপ্ত রাস্তা না থাকায় তখন অনেক দূর পর্যন্ত হেঁটে চলাচল করতে হতো। তবে নদীপথে চলাচল করা ছিল সহজ এবং দ্রুত। অতীতে বেশিরভাগ সময় নদীপথ ব্যবহার করা হতো। প্রিয় বন্ধুরা, ঐতিহ্যবাহী খাবার, হারানো সংস্কৃতি, হারানো বিনোদন কেন্দ্র এবং বিখ্যাত স্থানের তথ্য দিয়ে সাজানো নগর পাঁচালীতে আজ শুনবো আমরা ঢাকার অন্যতম ঐতিহ্য টমটম গাড়ি নিয়ে বিস্তারিত। এটি লিখেছেন অদ্বৈত মারুত আর পড়ে শোনাচ্ছেন নওশীন ফারহান। প্রিয় শ্রোতা বন্ধুরা, নগর পাঁচালীতে আজ শোনাব ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়া টানা ঠিকা গাড়ি টমটম সম্পর্কে। ঢাকার ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে যে অনুষঙ্গগুলো গভীরভাবে জড়িয়ে রয়েছে, ঘোড়া টানা গাড়ি বা টমটম তার মধ্যে অন্যতম। বাহনটি আজও যাত্রীদের রাজস্বিক ভ্রমণের আবহ উপভোগ করার সুযোগ করে দেয়। প্রিয় শ্রোতা, ১৮ শতকের মাঝামাঝি সময়ের কথা। তখন ঢাকায় বসবাসকারীদের মধ্যে আর্মেনীয়রা ছিলেন অন্যতম প্রভাবশালী ও বণিক সম্প্রদায়। ১৮৫৭ সালে GM শিরকো ঢাকার শাঁখারী বাজারে প্রথম ইউরোপীয় জিনিসপত্র বিক্রির দোকান খোলেন। দোকানটির নাম ছিল সিরকোর অ্যান্ড সন্স। তার আগের বছর অর্থাৎ ১৮৫৬ সালে সিরকোর প্রথম ঘোড়ার গাড়ি চালু করেন। তখন এর নাম ছিল ঠিকা গাড়ি। ঢাকায় ১৮৬৭ সালে ঠিকা গাড়ির সংখ্যা ছিল ৬০টি। মাত্র ৭ বছরের মধ্যে তা দাঁড়ায় ৩০০-তে। ১৮৮৯ সালের দিকে আরও দ্বিগুণ বেড়ে ৬০০-র বেশিতে গিয়ে দাঁড়ায়। শ্রোতা বন্ধুরা, ঢাকায় ঘোড়া গাড়ির প্রচলন নিয়ে অবশ্য যথেষ্ট মতভেদ রয়েছে। অনেক ইতিহাসবিদদের মতে ১৮৫৬ সালের আগেই অর্থাৎ ১৮৩০ সালে টমটমে যাত্রা শুরু হয়। এর অবশ্য কিছুটা প্রমাণ পাওয়া যায় ১৮৪৪ সালে প্রকাশিত ক্যালকাটা রিভিউতে। সেখানে নানা ধরনের ঘোড়ার গাড়ির কথা উল্লেখ রয়েছে, আর এতে ঢাকায় চলাচলকারী গাড়িগুলোকে ক্রাহাঞ্চি বা ক্রাঞ্চি গাড়ি বা করাচি গাড়ি বলেও উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, ব্রিটিশ শাসনের সময় এই ঘোড়ার গাড়ি ঢাকা শহরে চলাচলের সুবিধার্থে রাস্তাঘাটে সংস্কার করা হয়। শুরুর দিকে ইট সুরকি, সিমেন্ট বালু পড়ে পিচ ঢালার ইট দিয়ে রাস্তা সংস্কারের কাজ করা হয়েছিল। অতীতে রাজা বাদশাহ, অভিজাত শ্রেণী এবং রাজপরিবার সদস্যদের পরিবহন এবং বিভিন্ন কাজে ঘোড়ার গাড়ি ব্যবহার করতেন। এছাড়াও রণাঙ্গনের রসদ সরবরাহের প্রধান বাহন ছিল ঘোড়ার গাড়ি। প্রথম দিকে শুধু অভিজাত শ্রেণীর মধ্যে এর ব্যবহার সীমাবদ্ধ থাকলেও পরে সাধারণ মানুষও যাতায়াতের কাজে ব্যবহার শুরু করে ঘোড়া গাড়ি বা ঠিকা গাড়ি। বর্তমানে আধুনিক যানবাহনের কারণে ঘোড়া গাড়িতে চলাচল আর আগের মতো নেই, আবার পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়িটি চলাচল করে থাকে। সাধারণত বিয়ে, জন্মদিন, র্যালি, র্যাগডে সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য এখনও টমটমে চলে ঘুরে বেড়ায় মানুষ। অনুষ্ঠানের জন্য ঢাকার ভেতরে ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলোতেও এসব টমটম গাড়ি যায়। বেশিরভাগ ক্ষেত্রে পুরো রাস্তা গাড়িসহ হাঁটিয়ে নেওয়া হয় ঘোড়াগুলোকে। সাথে থাকে কোচওয়ান, চালক, হেল্পার এবং ব্যান্ড পার্টি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঘোড়ার গাড়ির ঐতিহ্য তুলে ধরার ২০০৮ সালের ১৯শে জানুয়ারি ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে হোটেল শেরাটনের সামনে রাজসিক বিহার নামে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়। নির্মাতা শিল্পী মৃণাল হক। রাজসিক বিহার শিরোনামে এই স্থাপত্যে দেখানো হয়েছে নবাব সলিমুল্লাহ স্ত্রী, ছেলে, পেয়াদা সহ এমনই এক বিহারে বেরিয়েছে শহর দেখতে। এখানে মূলত রাজকীয় ভ্রমণে ঘোড়ার গাড়ি ব্যবহারের মাধ্যমে ঢাকার ঐতিহ্য তুলে ধরা হয়েছে।
বন্ধুরা, নগর পাঁচালীতে শুনছিলাম ঢাকার অন্যতম ঐতিহ্য টমটম গাড়ি নিয়ে বিস্তারিত। যদি আজকের এই পর্ব শুনতে শুনতে ঢাকার কোনো ইতিহাস ঐতিহ্য জানতে মন চায়, লিখতে পারেন আমাদের কাছে। একই সাথে মহানগর নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের চিঠিতে এবং ইমেল করে। হ্যাঁ, চিঠিতে এবং ইমেল করে যে মাধ্যমটি হচ্ছে সেটা ঠিকানাটা চিঠি লেখার একটু জানিয়ে দিতে চাই। প্রযোজক মহানগর, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শের বাংলা নগর, ঢাকা ১২০৭। আর বন্ধুরা, ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে mohanagorbb@gmail.com। জানালাম মহানগরের লেখার ঠিকানা। পরিবেশনায় এবারে রয়েছে গান, নজরুল সঙ্গীত খালিদ হোসেনের কণ্ঠে। এসো শারদ প্রাতের পথিক, এসো শিউলি বিছানো পথে, এসো শারদ প্রাতের পথিক, এসো শিউলি বিছানো পথে, এসো ধুইয়া চরণ শিশিরে, এসো অরুণ কিরণ রথে, এসো শারদ প্রাতের পথিক, এসো শিউলি বিছানো পথে। দলি শাপলা শালুক শতদল, এসো রাঙায় তোমার পদতল। দলি শাপলা শালুক শতদল, এসো রাঙায় তোমার পদতল। নীল লাবণী ধরায় ঢল ঢল, এসো অরণ্যে পর্বতে, এসো শারদ প্রাতের পথিক, এসো শিউলি বিছানো পথে। এসো ভাদরের ভরা নদীতে ভাসায় কেতকী পাতার তরণী, এসো বলাকার ঝরা পালক কুড়ায় বাহি ছায়া পথ সরণী। শ্যাম শস্যে কুসুমে হাসিয়া, এসো হিমেল হাওয়ায় ভাসিয়া। শ্যাম শস্যে কুসুমে হাসিয়া, এসো হিমেল হাওয়ায় ভাসিয়া। এসো ধরণীরে ভালো বাসিয়া, দূর নন্দন তীর হতে, এসো শারদ প্রাতের পথিক, এসো শিউলি বিছানো পথে, এসো ধুইয়া চরণ শিশিরে, এসো অরুণ কিরণ রথে, এসো শারদ প্রাতের পথিক, এসো শিউলি বিছানো পথে। নজরুল সঙ্গীত শুনছিলাম খালিদ হোসেনের কণ্ঠে। বন্ধুরা, শরৎ নিঃসন্দেহে অন্যতম প্রিয় ঋতু। ভোরের স্নিগ্ধতা, বেলা বাড়তেই রোদের নতুন উত্তাপ। রোদ নেই তো সাদা মেঘের ছায়া হয়ে ছড়ায় শীতলতা। বাতাসে ভাসে ফুলের পরাগরেণু। আর এমন অসম্ভব সুন্দর শরৎ রোগপালায় দেখা দেয়, যার মধ্যে উল্লেখযোগ্য অ্যাজমা বা হাঁপানি। সকালবেলা ঘাসের উপর শিশির বিন্দু দেখার লোভে ঘর থেকে বাইরে 2 পা ফেলার পর কাশি, সর্দি আর হাঁপ ধরা জেগে বসে। ফলে সারারাত ঘুমের ব্যাঘাত হয় পরের দিন, যা কিনা বুকে সর্দি জমার মতো সমস্যা সৃষ্টি করে। আর শরতের শীতল ও শুষ্ক বাতাসও বাড়িয়ে দেয় এই রোগ। ফুসফুসের এই রোগের ফলে বুকে শোঁসো শব্দ, শ্বাসকষ্ট, বুক আটসাট ভাব, রাতে বা খুব সকালে কাশির সমস্যাও দেখা দেয়। চিকিৎসার নিয়ন্ত্রণে থাকলেও
সচেতন থাকাটা বেশি জরুরি। যেসব কারণে এই সমস্যা বাড়ে সেগুলি এড়িয়ে যেতে হবে। কাজেই বেশি মাত্রায় সচেতন থাকতে হবে, নিজের সহ পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকতে হবে। আসুন সবাই সচেতনতা দিয়ে চারপাশে নিরাপদ বেষ্টনী গড়ে তুলি। শ্রোতা বন্ধুরা, শুনছেন প্রভাতী ম্যাগাজিন মহানগর, সাথেই আছি তনিমা করিম, শাকিল আহমেদ আছি আপনাদেরকে নিয়ে। প্রিয় বন্ধুরা, আমরা শুনব নগরী স্রোতস্বিনী এই পর্ব, নগরীর অতীত ঐতিহ্যের নদী, খাল ও জলাশয়ের গল্প। হ্যাঁ, চলুন বুড়িগঙ্গা নদী নিয়ে আমরা জানবো আজ। নগরী স্রোতস্বিনী এই পর্বটি গ্রন্থন উপস্থাপনায় আছেন আমান জপল। একসময় নদ নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল দেশের অর্থনীতি। নদ নদী ছিল জীবন ও জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। একই সাথে বাংলা সাহিত্য কবিতায়ও নদ নদীর রয়েছে নান্দনিক উপস্থিতি। তিলোত্তমা নগরী ঢাকার প্রাণপ্রাচুর্যের পেছনেও রয়েছে তেমনই একটি নদী, যার নাম বুড়িগঙ্গা। বুড়িগঙ্গাকে বলা হয় ঢাকার প্রাণ। বলা হয়ে থাকে টেমসের তীরে যেমন লন্ডন, সেইনের তীরে প্যারিস, দানিউবের তীরে বুদাপেস্ট, তেমনি বুড়িগঙ্গার তীরে ঢাকা। ঢাকার দক্ষিণ ও পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা। এই নদী গঙ্গা বা পদ্মার পুরনো প্রবাহপথ, আর এটি ধলেশ্বরীর একটি শাখা নদী। পদ্মা নদীর গতি পরিবর্তনের কারণে স্রোতধারা অনেক দক্ষিণে সরে যায়, আর পরিত্যক্ত এই ক্ষীণ ধারাটি বুড়িগঙ্গা নামে পরিচিতি পায়। অতীত ইতিহাস বলে এটি ছিল জোয়ার ভাটায় প্রভাবিত স্রোতস্বিনী এক নদী। সেই জোয়ার ভাটার রূপ দেখে বুড়িগঙ্গার প্রেমে পড়ে গিয়েছিল মোগলরা। মন ভোলানো সেই রূপ উপভোগ করতে মোগলরা চলে আসে ঢাকায়। ১৬১০ সালে বুড়িগঙ্গার তীরে তারাই স্থাপন করেন এই ঢাকা নগরী। নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এ নগরীকে আরও একটু রাঙিয়ে দিতে নদীর তীরে আলোকসজ্জার ব্যবস্থা করেছিলেন মোগল সুবেদার মুকাররম খাঁ। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ঢাকার বয়সও ছাড়িয়ে গেছে ৪০০ বছর। একটা সময় এই নদীকে কেন্দ্র করেই ঢাকা হয়ে ওঠে অন্যতম বড় এক বাণিজ্যিক নগরী। পণ্য আদান প্রদান থেকে শুরু করে যাত্রী পরিবহন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সব কিছুই বেড়েছে সমান তালে। শিল্পায়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে পাল্টেছে বুড়িগঙ্গার চিরচেনা রূপ। আজ নদীর দুপাশে সারি সারি মানবযজ্ঞ পরিষ্কার বলে দিচ্ছে এই আধুনিককালেও আমাদের জীবনযাপনে বুড়িগঙ্গার প্রয়োজন কতটা তীব্র। নগরায়নের তীব্র চাপে যেন এই প্রাণচঞ্চল নদীটি তার চিরচেনা রূপকে হারিয়ে না ফেলে, সে দায়িত্বটা আমাদেরই। এই বুড়িগঙ্গাকে বাঁচিয়ে রাখতে দরকার সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের সচেতনতা। পাশাপাশি প্রিয় নদীটিকে সবসময় পরিচ্ছন্ন রাখতে হলে হাতে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। উদ্যোগ নিতে হবে ঢাকার অন্য নদীগুলোর সঙ্গে বুড়িগঙ্গার নিরবচ্ছিন্ন সংযোগ রাখার। তাই তো বুড়িগঙ্গাকে দৃষ্টিনন্দন করে তুলতে মাস্টার প্ল্যান হাতে নিয়েছে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, যেখানে ইংল্যান্ডের টেমস নদীর আদলে সাজানোর পরিকল্পনা করা হয়েছে প্রিয় বুড়িগঙ্গাকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও নদীর নাব্যতা রক্ষায় নানান পরিকল্পনা হাতে নিয়েছে। যে পরিকল্পনা অনুযায়ী নদীর আদি চ্যানেল সংস্কার করে সেখানে পানির প্রবাহ অব্যাহত রাখা হবে। বুড়িগঙ্গায় আজীবন বেঁচে থাক জোয়ার ভাটা, মাছেরা ঝাঁকে ঝাঁকে খেলা করুক, মাছরাঙা ওত পেতে বসে থাক শিকারের আশায়, জেলে আর মাঝিমাল্লার মুখে ফুটে উঠুক গান, ক্লান্ত দুপুরে দুরন্ত কিশোরেরা দল বেঁধে ঝাঁপিয়ে পড়ুক নদীর জলে, সবুজে সবুজে ভরে উঠুক নদীর দুই তীর, আর সেই মোহনীয় সৌন্দর্যে লেখা হোক গান আর কবিতা। নগরী স্রোতস্বিনী পর্বে আমরা জানছিলাম ধলেশ্বরী শাখা নদী বুড়িগঙ্গার নানা কথা। বন্ধুরা, শাখা নদী হলো সেই নদী যা অন্য কোনো নদী থেকে উৎপন্ন হয়। যে নদী সাধারণত পাহাড়ের ঝর্ণা হিমবাহ থেকে সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় প্রধান নদী। যেমন পদ্মা, গঙ্গা, তুরি হিমবাহ হতে উৎপন্ন হয়। উপনদী সাধারণত অন্য নদীতে গিয়ে মেশে এবং প্রবাহিত হয়ে অন্য নদী সৃষ্টি করে, যেমন আত্রাই নদী। এই নদীটি হিমালয়ের পাদদেশের শিলিগুড়ির কাছাকাছি উৎপন্ন হয়ে দিনাজপুর জেলার বালুরঘাট দিয়ে বাংলাদেশে ঢুকেছে এবং করতোয়া নামে পরিচিত হয়েছে। নদীরও কত গল্প, তাই না? শুনতে বেশ ভালো লাগে। এই ভালো লাগা থেকেই ইচ্ছে জাগে এই দেশটিকে চিনতে। মাতৃভূমি বাংলাদেশ আমাদের প্রধান প্রাণীর দেশ। কতটুকু জানি, কতটুকু চিনি অপার সৌন্দর্যের এই দেশটিকে। যে কোনো ছুটিতে সময় করে নিজের দেশ ঘুরে দেখার আহ্বানে এবারে শুনব দেশের গান। শিল্পী রুনা লায়লা লিখেছেন, মোহাম্মদ রফিকুজ্জামান সুর করেছেন খন্দকার নুরুল আলম।
একটি দোয়েল বলেছে। গানের পাখি, হাজার পাখির সুর শিখে তো গায় আমার প্রাণের পাখি। আমিও এক গানের পাখি, হাজার পাখির সুর শিখে তো গায় আমার প্রাণের পাখি। সেই দোয়েলটাকে তাই তো বলেছি আমি সারা জীবন তেমন সুরে গান শোনাবো। এমন সবুজ কোথায় পাবো, কোথায় পাবো আমাকে একটি নদী বলেছে। পাবো আমাকে একটি নদী বলেছে। প্রাণের প্রেম নিয়ে তো এই হৃদয়ের সুরের স্বপন। আমিও এক নদীর মতো, হাজার প্রাণের প্রেম নিয়ে তো এই হৃদয়ের সুরের স্বপন। সেই নদীটাকে তাই তো বলেছি আমি ভালোবেসে সবার মনে মন ছোঁয়াবো। এমন সবুজ কোথায় পাবো, কোথায় পাবো আমাকে একটি দোয়েল বলেছে আমাকে। দেশের গানে রেশ ধরেই এবার ফিরব প্রিয় বন্ধুরা শুভযাত্রা পর্বে। হ্যাঁ বন্ধুরা, গত পর্বে ঢাকার ভেতরে বিভিন্ন রুটে চলাচলকারী কয়েকটি বাস সার্ভিসের তথ্য আমরা জানিয়েছিলাম। আজ জানাবো যারা মিরপুর নতুন বাজার রুটে চলাচল করেন তাদের জন্য কিছু তথ্য। বন্ধুরা, ট্রাস্ট লাইন এই নামের বাসটি মিরপুর 10 থেকে ক্যান্টনমেন্ট হয়ে বনানী থেকে নতুন বাজার পৌঁছে আবার ফিরতি পথে মিরপুর ফিরে আসে। জাবালে নূর পরিবহন অভিজাত পরিবহন আগারগাঁও আবদুল্লাপুর রুটে চলাচল করে। পথে মিরপুর 10, কালশী, বিশ্ব রোড, এয়ারপোর্ট এবং উত্তরা হয়ে আবদুল্লাপুর যায়, আবারও উল্টো পথে ফিরে আসে আগারগাঁও। অন্যদিকে মিরপুর সনি সিনেমার আশপাশ থেকে যারা বনশ্রী যেতে চান বা বনশ্রী থেকে এই রুটে আসতে চান তাদের জন্য রয়েছে আলিফ পরিবহন এবং রইস পরিবহন। এদের রুট হলো মিরপুর সনি সিনেমা হল থেকে মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, মহাখালী, গুলশান 1, বাড্ডা, রামপুরা এবং বনশ্রী। বন্ধুরা, রিকশার শহর আমাদের এই ঢাকা মহানগরীতে রিকশার যেমন রয়েছে প্রতুলতা, তেমন কিন্তু বাসও রয়েছে বিভিন্ন রুটে। আপনি যখন কোনো রুটে যাচ্ছেন বা যাবেন ভাবছেন, একটু আগে থেকে যদি বাস রুটটা জেনে নেন তাহলেই কিন্তু আপনার সেই যাত্রাটা অনেক ভালো হবে এবং স্বচ্ছন্দে আপনি চলতে পারবেন। একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা বন্ধুরা। কিছু বিষয় একটু আলোকপাত করতে চাই, সেটি হচ্ছে বর্তমান বন্যা পরিস্থিতি।
দেশের বলেছো। বিভিন্ন জায়গায় যে বন্যা হচ্ছে এটা আমরা এরই মধ্যে জেনেছি। নিশ্চয়ই আমরা সবার সাথে মিলে আমরা সেই বন্যার্তদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছি। আসলে বিশেষ করে না বললেই নয়, নোয়াখালী জেলার বিভিন্ন অঞ্চল সহ আরও অঞ্চলে কিন্তু বন্যা প্লাবিত, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যে বন্যার পানি কমতে শুরু করেছে এবং সেখানে কিন্তু নানাভাবে মানুষ ছুটে গেছে। তাই আসুন, যেটি তনিমা বলছিল, যে আমরা সকলেই যদি হাতটি বাড়িয়ে দিয়ে এই বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়াই, তাহলে অবশ্যই সে মানুষগুলোকে আমরা রক্ষা করতে পারবো। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই আহ্বান তো থাকছেই আমাদের সবসময়, এবং আমরাও মানবিকতা দেখাতে পারি। আমরা একদম আয়োজনের শেষ প্রান্তে একটি জরুরি বিষয় আপনাদের জানাতে চাই। সেটি হচ্ছে আমাদের ত্বকের যত্নে কিন্তু খাদ্যাভ্যাস অনেক প্রয়োজনীয়, অনেক বেশি দরকার। আর এই খাদ্যাভ্যাস কী হতে পারে এ ব্যাপারে আমরা এখন শুনব পুষ্টিবিদ ডাক্তার শায়লা নাসরিনের কাছ থেকে। আজকে আমাদের বিষয় হচ্ছে ত্বকের যত্নে সঠিক খাদ্যাভ্যাস। প্রিয় শ্রোতা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভেতরকার পরিবর্তনের ছাপ পড়ে ত্বকের উপরে, ফলে স্বাভাবিক সমস্যা রূপ নেয় বলিরেখায়। ধীরে ধীরে বাড়তে থাকে মেছতা এবং হারিয়ে যেতে থাকে ত্বকের উজ্জ্বলতা। ত্বকের সজীবতা ধরে রাখতে প্রয়োজন পরিমিত পুষ্টি, নিয়মিত যত্ন এবং পর্যাপ্ত বিশ্রাম। সঠিক খাবার ত্বকের বাহ্যিক সমস্যা কমিয়ে আনে অনেকখানি। এমন কিছু খাবার আছে যা থেকে ত্বক পুষ্টি পাবে, পাবে উজ্জ্বলতা, বলিরেখা, দাগ, ছোপ, মেস্তা। যতটা না বয়সের প্রভাব তার চেয়েও বেশি হয় ক্ষতিকারক সূর্যরশ্মি থেকে। এই রশ্মি ত্বকের কোলাজেন স্ট্যান্ড দুর্বল করে দেয়, ফলে ত্বকের স্থিতিস্থাপকতা কমে যায়। এছাড়া শরীরে থাকা বিভিন্ন ভিটামিন ও মিনারেলসের ঘাটতিও ত্বকের ক্ষতির আরেকটি কারণ। বাহ্যিক এসব ক্ষতি থেকে বাঁচাতে ত্বকের দরকারি আভ্যন্তরীণ পুষ্টি এবং পুষ্টিকর খাবার। প্রতিদিন যেসব খাবার খাওয়া হয় তা হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং শরীরকে সুস্থ রাখে। ত্বকে বয়সের ছাপ পড়া বা না পড়ার ক্ষেত্রে খাবারের ভূমিকা রয়েছে অনেকখানি। তাই ত্বক সুন্দর রাখতে প্রতিদিনকার খাবারের দিকে বিশেষ নজর দিতে হবে। প্রিয় শ্রোতা, আসুন জেনে নেই ত্বকের আর্দ্রতা ও সজীব ভাব বাড়াতে কোন কোন খাবারের ভূমিকা রয়েছে। তেলযুক্ত মাছ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, উচ্চমানের প্রোটিন, ভিটামিন ই এবং জিঙ্ক মেগা 3 ত্বকের প্রদাহ কমায়, অর্থাৎ ত্বকের লাল ভাব এবং ব্রণ কমে যায়। ত্বককে ময়শ্চারাইজার করে এবং সূর্যের ক্ষতিকারক রশ্মি হতে কম সংবেদনশীল করে তুলতে পারে। প্রোটিন ত্বকের কোষগুলোকে শক্তি দেয়। জিঙ্ক বা দস্তাকে বলা হয় ত্বকে প্রদাহ নিয়ন্ত্রণ ও নতুন কোষ উৎপাদনের জন্য একটি অত্যাবশ্যকীয় খনিজ পদার্থ। লেবু, হলুদ, বিট জাতীয় খাবার খাদ্য তালিকায় থাকলে ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট বয়সের ছাপ কমাতে সহায়তা করে। বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম ত্বকের যত্নের সঠিক খাদ্যাভ্যাস কী কী খাওয়া উচিত এ বিষয়ে পুষ্টিবিদ ডাক্তার শায়লা নাসরিনের কাছ থেকে। বন্ধুরা, শেষ করব আমাদের আজকের মহানগরের সকল আয়োজন। তবে যাওয়ার আগে তো আরেকটি আহ্বান এবং সচেতনতার কথা আমরা বলতে চাই। বন্যা পরিস্থিতির পরপরই কিন্তু অনেক রকম সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন আপনি শুকনা জায়গা থেকে সেখানে কিন্তু নানা রকম রোগবালাই সৃষ্টি হতে পারে, সেদিক থেকে যেমন আপনাকে সচেতন থাকতে হবে। বিশেষ করে ঝোপঝাড় জঙ্গল যেখানে রয়েছে সেখানে যাতে মশার উৎপত্তি না ঘটে। কারণ মশা তো জানোই, স্বাভাবিক মশা থেকে যেমন ম্যালেরিয়া হতে পারে, তেমনি একটি ভয়াবহ রোগ রয়েছে ডেঙ্গু। সেটা কিভাবে হতে পারে? ঠিক তাই, পরিবারের নিরাপত্তার সাথে পরিষ্কার করে ফেলুন যে কোনো পাত্রে জমা থাকা 3 দিনের পানি। ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। ঘরে মশা তাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আন্তরিক অনুরোধ জানিয়ে এবার বলছি শেষের কথাগুলো। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, মহানগর গ্রন্থনা করেছেন তনিমা করিম, উপস্থাপনায় ছিলাম আমি শাকিল আহমেদ এবং আমি তনিমা করিম। প্রকৌশল সহযোগিতা করলেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং মহানগর প্রযোজনা করেছেন তৃপ্তি কণা বসু।